আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। প্রধান উপদেষ্টার নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণের মধ্যে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল, জনমত জরিপের নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা জাস্টিস পার্টির প্রস্তাব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক যোগ সাজশে পিলখানা হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। সে সময় সেনাপ্রধান দায় এড়াতে পারেন না মন্তব্য। রাতভর ইবাদত বন্দিগির মাধ্যমে মুসলমানদের মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত পালন, বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি কামনা। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ, ডিমের মূল্য সংযোজনের সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শুরু হচ্ছে বিকেল ৩টায়। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেবেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ নিয়ে জানতে মোস্তফা মল্লিকের কাছে যাচ্ছি, তিনি ফরেন সার্ভিস একাডেমিতেই আছেন। মল্লিক, বৈঠকে কোন কোন দল যোগ দিচ্ছে, নেতারা কি আসতে শুরু করেছেন, কি তথ্য আছে আপনার কাছে? জাতীয় ঐক্যমত্য কমিশনের এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে, যেটি ঢাকার বেইলি রোডে অবস্থিত, এবং ৩টা থেকে ৫টা পর্যন্ত এই বৈঠকটি চলবে বলে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই বৈঠকে সভাপতিত্ব করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনিই হচ্ছেন এই ঐক্যমত্যের যে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের সভাপতি। এবং অন্যান্য যে 6টি সংস্কার কমিশন রয়েছে সেই কমিশনের যারা সদস্য রয়েছেন, যারা সভাপতি রয়েছেন, তারা হচ্ছে এটার সদস্য। এবং পেছনে যে আসলে কর্মব্যস্ততা দেখতে পাচ্ছেন, এর কারণ হচ্ছে এটাই যে কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলগুলো এখানে আসা শুরু হবে। এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের যে কথা হয়েছে সেটি হচ্ছে যে বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তাদের একটি দল আসবেন। জামায়াত ইসলামী বাংলাদেশের যিনি সেক্রেটারি জেনারেল রয়েছেন ডক্টর গোলাম পরোয়ার, তিনি এখানে আসবেন। মাহমুদুর রহমান সাহেবের হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তারা বলেছেন যে তাদের পার্টি থেকেও একটা বড় দল এখানে আসবে। এর পাশাপাশি আরো অনেক দলই এখানে আসবেন। এবং আপনি জানেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে যে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনগুলো যখন রিপোর্ট দেওয়া হয়েছে, সেই রিপোর্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কমিশনগুলো বিলুপ্ত হয়ে জাতীয় ঐক্যমত্যের যে কমিশন, সেই কমিশন গঠন করা হয়েছে। এবং এই কমিশনের কাজ হচ্ছে আসলে নির্বাচনী ব্যবস্থার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদেরকে, তারা সহ অর্থাৎ এই রাজনৈতিক দল, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, সবার সঙ্গে তারা আলোচনা করবেন এবং যে পদক্ষেপগুলো হবে সেই সুপারিশগুলো নিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করা হবে এবং সেই পদক্ষেপ নিয়ে সরকার কাজ করবেন। এবং 15ই ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু 3টার সময় বৈঠক শুরু হবে, আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজনৈতিক দলের নেতারাই ফরেন সার্ভিস একাডেমিতে আসতে শুরু করবেন। তখন নিশ্চয়ই আমরা আপনাদের বাদবাকি সংবাদ জানিয়ে দেব। প্রিয়াঙ্কা, ধন্যবাদ মল্লিক আপনাকে। আমরা পরবর্তীতে আরো জানবো আপনার কাছে। ছাত্রদের নতুন দলের প্রধান কে কে হচ্ছেন নির্দিষ্ট করে না বললেও জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানিয়েছেন, নাহিদ ইসলাম বা ছাত্রদের প্রতিনিধিত্ব করা অন্য কোনো উপদেষ্টা চাইলে দলের হাল ধরতে পারেন। তিনি আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহে আত্মপ্রকাশ করবে তরুণদের এ দল। জনমত জরিপে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা ও জাস্টিস পার্টি নামে দল গঠনের বিষয়ে মতামত আসছে। প্রতীক হিসেবে অভ্যুত্থানের চিহ্ন নেয়ার পক্ষে মত এসেছে বলেও জানিয়েছেন সামান্তা শারমিন। তাফিমুল ইসলামের রিপোর্ট। পট পরিবর্তনের পর থেকেই আলোচনায় ছাত্র জনতার নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি। কবে নতুন দল প্রকাশ্যে আসছে, নেতৃত্ব কে দেবেন, এ নিয়ে রয়েছে কৌতূহল। 72 সালে জনমানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল।
নতুন দল গঠনের বিষয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌথ কর্মসূচিও দিয়েছে। প্রায় ৩ লাখ মানুষের মতামতের ভিত্তিতে ঠিক করা হবে দলের নাম ও প্রতীক। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন, জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে যাদের গ্রহণযোগ্যতা বেশি তারাই দলের নেতৃত্বে আসছেন। নাহিদ ইসলাম যদি মনে করেন বা অন্যান্য উপদেষ্টা যদি মনে করেন তারা এই দলের দায়িত্ব নিতে চান, তারা অবশ্যই ওয়েলকাম, কারণ তারা অ্যাকচুয়ালি অভ্যুত্থানের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে গিয়েছেন। যাদেরকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ফ্যাসিস্টিজমে এবং অভ্যুত্থানের মধ্যে রোল প্লে করতে দেখেছি, তাদের মধ্যে থেকে অবশ্যই বিভিন্ন পদবিতে আসতে পারে। জনমত জরিপে দলের নাম ও প্রতীকের বিষয়ে মতামত আসছে। পার্টির নামের ক্ষেত্রে তারা বলছেন যে জাস্টিস, জাতীয়তাবাদী বা জাস্টিস পার্টি এরকম টাইপের নাম দিচ্ছেন, বা আবার দেখা যাচ্ছে কেউ কেউ নাম দিচ্ছেন যে নাগরিক পার্টি। আমরা নানা রকমের প্রতীক পেয়েছি, তবে আমরা যেটা লক্ষ্য করছি যে মার্কার মধ্যে আসলে যাতে এইটা যে ছাত্রদের দল এরকম একটা ভাব যাতে থাকে, বা হচ্ছে অভ্যুত্থানের দল সেটার বিপ্লবী স্পিরিটটাও যাতে থাকে, এরকম একটা মার্কা তারা চাচ্ছেন। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র জানিয়েছেন, তরুণদের দলটি হবে মধ্যপন্থী, যেখানে সব শ্রেণী, ধর্ম ও মতের মানুষের আকাঙ্ক্ষার কথা উঠে আসবে। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তকারীদের যোগ সাজশে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, আর প্রতিবেশী একটি রাষ্ট্র তাদের প্রভাব বজায় রাখতে পিলখানা হত্যাকাণ্ডের নীলনকষা বাস্তবায়ন করেছে। হত্যাকাণ্ডের নেপথ্যে থাকা মাস্টার মাইন্ডরা ছাড় পাবে না উল্লেখ করে তিনি বলেন, যুবলীগ ছাত্রলীগের নেতারা বিডিআর এর পোশাক পরে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন কিনা তা তদন্ত করা উচিত। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। দর্শক, আমরা রিপোর্টের জন্য অপেক্ষা করছি। দর্শক, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি। দুঃখিত। সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ 11 জন দগ্ধের ঘটনায় 8 জনের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা জানিয়েছেন, দগ্ধদের মধ্যে একজনের শরীরে 99 ও আরেকজনের 95% পুড়ে গেছে। প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। নাজিব বেগ জানাচ্ছেন। সাভারের আশুলিয়ায় পরিবার নিয়ে থাকতেন চাকরিজীবী মোহাম্মদ সুমন। শবে বরাত উপলক্ষে মা ও ভাই সোহেলের পরিবার বেড়াতে আসেন সেখানে। রাতে পিঠা তৈরির সময় গ্যাসের সিলিন্ডারের বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারী ও শিশুসহ দগ্ধ হন 11 জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর তাদের আনা হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। একে পরিবারে ভাই বোন, 2 ভাই এবং ছোট ভাইয়ের ওয়াইফ এবং হচ্ছে বাচ্চা ছিল 4টা। ওনার ছোট ভাইয়ের নাম হচ্ছে সুমন, বেশি গুরুতর অবস্থা। যে বাচ্চাটা ভাই, যে 3 মাসের বাচ্চাটা, ওনার এক সাইড আর চোখের এই সাইড থেকে এই পর্যন্ত পুরো একবারে হয়ে গেছে। দগ্ধদের বেশিরভাগের অবস্থা গুরুতর। তো 11 জনের মধ্যে সবারই হচ্ছে শ্বাসনালী পুড়েছে। তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় আছে। তো 8 জনের মধ্যে আবার 2 জনের হচ্ছে 99%, একজনের 95% পুড়েছে এবং ওনারা খুবই গুরুতর অবস্থায় আছেন। বাকি যারা আছেন তাদেরও মেজর বার্ন হয়েছে, কারো 42%, কারো 25%, 20% এরকম করে আছে। আহতদের মধ্যে 4 জন শিশু রয়েছে, যাদের একজনের বয়স কেবল 3 মাস। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখতে আন্তর্জাতিক চক্রান্তকারীদের যোগ সাজশে পিলখানায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয়েছে। দর্শক, শহীদুল্লাহ রাজুর এই রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস ঘটনা পিলখানা হত্যাকাণ্ড। সেদিন 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ছায়া সংসদ। বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের স্বার্থে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা। প্রধান অতিথি অ্যাটর্নি জেনারেল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা নীল নকশার অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে।
একটি বন্ধু রাষ্ট্র বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার নাম করে বাংলাদেশের লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। আওয়ামী লীগকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পদক্ষেপ বাংলাদেশের মাটিতে ইতিহাসের জঘন্যতম একটি অধ্যায় রচনা করা হয়েছিল। এরপর একে একে বাংলাদেশের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, বাংলাদেশে গুম খুনের সাথে জড়িত স্বৈরাচারী সরকারকে নির্লজ্জভাবে সমর্থন করেছে একটি রাষ্ট্র। আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা বিডিআরের পোশাক পরে ভিতরে হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়েছেন। আশা করি কমিশন এগুলো বের করে আনবেন। এটাকে বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। যাদের বিচারের সামনে নিয়ে আসা হয়েছে, যাদের সাজা দেওয়া হয়েছে, সাক্ষী প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। যে যাদেরকে আসলে সামনে আরো আনার দরকার ছিল, মাস্টার মাইন্ড, ক্রিমিনাল কনস্পিরেসির পার্ট যারা ছিলেন, তাদের সামনে আসা উচিত। কমিশন গঠন হয়েছে, আমরা আইনি প্রক্রিয়ায় যেভাবে তাদেরকেও সামনে বিচারের মুখোমুখি আনা সম্ভব আমরা সেটা আনার চেষ্টা করব। সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদও পিলখানা হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও হত্যাকাণ্ডের কুশীলবদের চিহ্নিত করতে জাতীয় স্বাধীন পূর্ণাঙ্গ তদন্ত কমিশনকে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন তিনি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের কাছে পাঠ্য বই দিতে অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের যে কোনো সমস্যা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করা উচিত। ওবায়দুল রশিদের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ৮ম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক করতে এবং সেশন জট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। ছাত্রদের দাবি আছে, অবশ্যই প্রত্যেকটা ছাত্রের দাবি থাকে, আন্দোলন থাকে। এইগুলো যদি প্রশাসন যৌক্তিক দাবিগুলা মেনে নেয় তাহলে ছাত্রদের আন্দোলনগুলো থাকে না। কিন্তু আমি যদি একরকম হয়ে বসে থাকি যে না আমি শিক্ষক, আমি সবকিছু বুঝি, ছাত্ররা একদম কিছু বুঝে না, তাহলে হয়তো জটিলতা তৈরি হয়। ছাত্রদের দাবিগুলো নিয়ে তাদের বিভিন্ন বডি আছে, একাডেমিক কাউন্সিল আছে, সিন্ডিকেট আছে, যদি আলোচনা করে বিভিন্ন জায়গা থেকে প্রবলেমগুলোর একটা সলিউশন বের হবে। দেশের শিক্ষা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। বইগুলোকে নতুন করে প্রিন্ট করতে হয়েছে, এটার জন্য যথেষ্ট সময় ছিল না। যেহেতু যথেষ্ট সময় ছিল না, ওইটুকু সময় গভর্নমেন্ট হাতে পায়নি যে জানুয়ারির ১ তারিখে সবাইকে বইটা দিতে পারবে। যেহেতু সময় পায়নি, তাই দিতে পারেনি, তাই গভর্নমেন্টকে একটু সময় দেওয়া উচিত। দেখা যাবে যে নেক্সট ইয়ারে আমি আশা করি এই সমস্যাটা আর হবে না। শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান করা সহ শিক্ষার মান উন্নয়নে দেশের সব বিশ্ববিদ্যালয়ের কাজ করা উচিত বলে মনে করেন অধ্যাপক মোহাম্মদ মাসুদ। এই গভর্নমেন্ট কখনো চাইবে না। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। টঙ্গীর তুরাগ নদের তীরে বিশ্ব ইজতেমার ৩য় পর্বের দ্বিতীয় দিনে দেশ বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে কুরআন হাদিসের আলোকে বয়ান চলছে। ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরব্বীদের দিক নির্দেশনা শুনছেন মুসল্লিরা। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে নিজামুদ্দিন মার্কাজ অনুসারীদের বিশ্ব ইজতেমার এই পর্ব। শুক্রবার রাতে বরকতময় শবে বরাত পেয়ে রাতভর ইবাদত বন্দেগীতে পার করেছেন মুসল্লিরা। ফজরের পর বয়ান করেন দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ, বাংলায় তর্জমা করেন মাওলানা ওসামা ইসলাম। আখিরি মোনাজাতের আগে হেদায়েতের কথা বলবেন মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলায় তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। আজ আসরের পর ইজতেমা মাঠে যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হবে। বিশ্ব ইজতেমায় শুক্রবার রাতে এক মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমায় এ পর্যন্ত ৩ জন মুসল্লি মারা গেছেন। পবিত্র শবে বরাত মুসলমানদের মহিমান্বিত ভাগ্য রজনী। ইসলামে যে কয়টি ফজিলতপূর্ণ ও বরকতময় রাত আছে তার অন্যতম এই রাত। পবিত্র এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজের, পরিবার, সমাজ ও বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাকির আদনানের রিপোর্ট। পবিত্র শবে বরাত মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি রাত। লাইলাতুল বরাতের ফজিলত, তাৎপর্য, শিক্ষা ও করণীয় নিয়ে কোরআন ও হাদিসের আলোকে মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ তাআলা এ রাতে মুসলমানদের পাপ থেকে মুক্তি দেন। ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাতে জীবনের সব ভুলভ্রান্তি এবং পাপের জন্য গভীর অনুশোচনায় আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করেন। গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত এ রাতে বাবা মা, প্রিয়জন ও আত্মীয় স্বজনদের জন্য কবর জিয়ারত করা হয়। শাকির আদ্দান, চ্যানেল আই, ঢাকা। চীনে আধুনিক শিল্প প্রতিষ্ঠানে বিশেষ প্রক্রিয়ায় ডিমের মূল্য সংযোজনে কাজ করছে আধুনিক শিল্প প্রতিষ্ঠান। পুরনো ঐতিহ্যকে বাণিজ্যিক রূপে উপস্থাপনের মাধ্যমে তৈরি হচ্ছে কর্মসংস্থান, বাড়ছে কৃষি শিল্পের পরিসর। বিস্তারিত জানাচ্ছেন শায়েক সিরাজ। চীনের গুয়াংডং প্রদেশের কাইপিং পোল্ট্রি শিল্প এলাকার এই আধুনিক প্রতিষ্ঠানটি কাজ করছে উৎপাদিত হাঁসের ডিমের মূল্য সংযোজনে। সেঞ্চুরি এগ বা সল্টেড এগ তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ইতিমধ্যেই দারুণ অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। সেঞ্চুরি এগ মূলত চীনের ডিম সংরক্ষণের পুরনো এক ঐতিহ্য। চা পাতা, ধানের তুষ আর কাদামাটি দিয়ে পেস্ট তৈরি করে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা হয় সেঞ্চুরি এগ। সে অনেক আগের কথা, তখন চীন মিং সাম্রাজ্যের আওতায়। বহুদিন ডিম সংরক্ষণ করার জন্য তারা এই পদ্ধতিটি ব্যবহার করতে শেখে। কথিত আছে এভাবেই শুরু হয় সেঞ্চুরি এগ তৈরি। ধারণা করা হতো এভাবে সংরক্ষণ করলে ডিম 100 বছর পর্যন্ত খাবার উপযোগী থাকে। খামারে শুধু ডিম উৎপাদন করে যে মূল্য পাওয়া যেত, তার চেয়ে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বহুগুণ লাভ গুনছে এই প্রতিষ্ঠান। পাশাপাশি বাড়ছে ডিমের পুষ্টিগুণও। সেঞ্চুরি এগে রয়েছে উচ্চমানের প্রোটিন, যা শরীরের পেশি গঠনে সহায়তা করে। এতে আছে ভিটামিন এ, চোখের স্বাস্থ্যের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। রয়েছে ভিটামিন ই, যা ত্বকের স্বাস্থ্য বজায় রাখতে সহায়তা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এছাড়াও এতে বিটা ক্যারোটিন, আয়রন এবং বিভিন্ন মিনারেলস রয়েছে, যা আমাদের শরীরকে শক্তি প্রদান করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কৃষি পণ্যের মূল্য সংযোজন ছাড়া কৃষকের আয় বাড়ানো যেমন সম্ভব নয়, একই সাথে সম্ভব নয় কর্মসংস্থানের। হাঁসের ডিমের মূল্য সংযোজন করে নানান ধরনের ডিম জাতীয় পণ্য উৎপাদন করে এই প্রতিষ্ঠানটি দেখিয়েছে এই সময় এসে চতুর্থ শিল্প বিপ্লবের ইন্ডাস্ট্রি বা কৃষি পণ্য উৎপাদনকারী ইন্ডাস্ট্রিগুলোর চেহারা এরকমই হতে হবে। বিষয়টি নিয়ে আমরা যদি ভাবি, সময়ের সাথে এটা অমূলক হবে না। চীনের গুয়াংজুর কাইপিং থেকে শায়েক সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টা সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় মারা গেছেন। শনিবার সকালে কলকাতার SSKM হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 82 বছর। কালজয়ী গান আমি বাংলায় গান গাইয়ে স্রষ্টা তিনি অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন ও সুর দিয়েছেন। শিল্পীর পরিবারের সদস্যরা জানান, গত জানুয়ারিতে নাক দিয়ে রক্তক্ষরণ হলে তাকে হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। SSKM হাসপাতালে তার অন্ত্রে অস্ত্রোপচার করা হয়। এরপরই তার হার্ট অ্যাটাক হয়। গত 2 সপ্তাহ হাসপাতালের ICUতে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ সঙ্গীত ব্যক্তিত্ব। 1942 সালের 25শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্মগ্রহণ করেন প্রতুল মুখোপাধ্যায়। 1947-এ দেশভাগের সময় সপরিবার ভারতে চলে যান তিনি। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরের শিবচরে মরিকাটা পেঁয়াজ তুলতে ব্যস্ত কৃষক, তবে দাম কম হওয়ায় উদ্বিগ্ন তারা। সংরক্ষণাগার না থাকায় উৎপাদন খরচের অর্ধেক দামে পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। বাজার মূল্য কমের জন্য পেঁয়াজ আমদানিকে দুষছেন চাষিরা। তাই পেঁয়াজ উত্তোলন মৌসুমে আমদানি বন্ধের দাবি কৃষকের। এবারে প্রকৃতি সংবাদ।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানে খুলনার রূপসা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ হয়েছে। বিভাগীয় প্রশাসনের ব্যতিক্রমী এই আয়োজনের নামে মানুষের ঢল। সংশ্লিষ্টরা বলছেন, এমন আয়োজন নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সৃষ্টিশীল কাজের প্রতি আগ্রহী করবে। দর্শক, সবশেষে ফ্রেশ হাটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক কিছুক্ষণের মধ্যে যোগ দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চলতি মাসের শেষ সপ্তাহে আসছে তরুণদের নতুন দল। জনমত জরিপে নাম হিসেবে নাগরিক অধিকার পার্টি, নাগরিক মর্যাদা জাস্টিস পার্টির প্রস্তাব। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে আন্তর্জাতিক যোগ সাজশে পিলখানা হত্যাকাণ্ড বললেন অ্যাটর্নি জেনারেল। সে সময় সেনাপ্রধান দায় এড়াতে পারেন না মন্তব্য। রাতভর ইবাদত বন্দেগীর মাধ্যমে মুসলমানদের মহিমান্বিত রজনী পবিত্র শবে বরাত পালন। বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা। এবং চীনের 1000 বছরের ঐতিহ্য সেঞ্চুরি এগ ডিমের মূল্য সংযোজনে সফল বাণিজ্যিক শিল্প উদ্যোগ। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।